আমায় রিহান ভাই। মীরা রিহানের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রিহান, সে কি ছাড়ার পাত্র? উহু। রিহান শান্ত কণ্ঠে বলে উঠল, দেব না। কি করবি তুই? আম্মা জানলে আমায় মারবে। রিহান মীরার কথা শুনে ওর দিকে ফিরে তাকালো, আগের ন্যায় কণ্ঠে বলে, তোর মা জানলে তো মারবে। আমার কলেজের লেট হচ্ছে রিহান ভাই, ছাড়ুন, যেতে দিন আমায়। রিহান ফের হাঁটা ধরে, গাড়ির কাছে আসতেই আবার অভিমানী কণ্ঠে বলল। রিহান এবার চাপা কঠিন স্বরে বলে, দেব না। কি করবি তুই? তোর কলিজা কত বড় আজ আমি দেখব। রিহান শেখকে ইগনোর করিস? আমার কথা শুনিস না? খবর পাঠানোর পরেও এলি না? বলতে বলতে গাড়িতে বসায় মীরাকে। মীরা ধস্তাধস্তি করেও কোনো রকম সুবিধা করতে পারে না। মীরা ভালোই বুঝতে পারছে রিহান এত সহজে মানবে না, তাকে এত সহজে ছাড়বে না। তাই আর কোনো কথা বলার সাহস পায় না। তার চেয়েও বড় কথা, মীরা মুখে মুখে যতই এটা সেটা বলুক, কিন্তু সত্যি তো এটাই, রিহান ভাইকে ও জমের মতো ভয় পায়। মাঝে মধ্যে ভেবে পায় না এমন একটা মানুষকে কি করে ওর মতো এমন নরম মনের মানুষ ভালোবাসতে পারে, মন দিতে পারে। কাজল ইফাত গাড়ি থেকে নেমেছে সেই কখন। রিহান গাড়ি স্টার্ট করার আগে দুজনকে উদ্দেশ্য করে বলে, কোনো সমস্যা হলে জানাবি আমায়, বাগান বাড়িতে থাকবো আমি। অতঃপর রিহান গাড়ি স্টার্ট করে। এক হাতে ড্রাইভিং করে, অন্য হাতে মীরারও দুই হাত নিজের মুঠোয় পুরো রাখে। মীরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে পাশে বসা পুরুষটার মুখের বা সাইডে। রিহান ভাই তাকে নিয়ে বাগান বাড়ি কেন যাচ্ছে? ওটা তো গ্রামের একদম শেষ প্রান্তে, আর ওই দিকটা বেশ নিরিবিলি জায়গা, মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। মীরা একবার সেখানে গিয়েছিল, তখন মীরা 7-এ পড়ত রিহান ভাইয়ের বোন তিথির সাথে। তিথি আর শাহনাজ আপা একই ক্লাসে পড়ে। তখন একদিন স্কুল ফাঁকি দিয়ে তিনজনই এখানে ছিল সারাদিন। তারপর স্কুল ছুটি হওয়ার আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যাতে কেউ বুঝতে না পারে। মীরা এসব ভাবতে ভাবতে কখন যে অন্যমনস্ক হয়ে পড়েছে বুঝতে পারেনি। তাই তো তারা যে বাড়িতে চলে আসছে সেদিকে খেয়াল নেই। গাড়ি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামতেই মীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। রিহান ফোন হাতে কাউকে কল করে, কিছু বলল। মীরার সেদিকে নজর নেই, ওর নজর তো বাড়িটার উপর। গেইটের উপর দিয়ে যে একটুখানি একতলা বাড়িটা দেখা যায় সেটাই যে কারো নজর কাড়ে। রিহান এর মধ্যে গাড়ি থেকে নেমে এসে মীরাকে নামতে সাহায্য করে। মীরা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রিহান চশমাটা খুলতেই মীরারও বুকের ভেতর ধক করে উঠল। রিহান ভাই রাতে ঘুমায় না নাকি শরীর ভালো না মানুষটার? এমন কেন দেখাচ্ছে? মীরা কিছু জিজ্ঞেস করবে তার আগেই একজন পুরুষ এলো। বয়সটা হয়তো 50-এর ঘর ছাড়িয়েছে। মীরা ওনাকে চিনি, এই বাগান বাড়ির কেয়ারটেকার, নাম মুজিবুর। উনি দেখাশোনা করে এই বাড়ির। রিহান মফিজুরের হাতে গাড়ির চাবি দিয়ে বলে, বাড়ির ভেতর রাখুন গাড়িটা, বিকেলে চলে যাব। খাওন দাওনের ব্যবস্থা করুম আব্বা? মজিবুর মিয়া জিজ্ঞেস করে। রিহান নম্রতা সহকারে নাকচ করে দেয়, না চাচা, যা আছে আমি কিছু একটা করে ম্যানেজ করে নেব। মজিবুর মিয়া ঘাড় নাড়ে, যার অর্থ এটা হয় না তিনি কিছু করতে চান। রমজান শেখ রাগী মানুষ, বড় নাতি এসেছিল, আর তার আদর আপ্যায়ন হয়নি। জানলে 2-4টে কথা শুনিয়েই ছাড়বে। তাছাড়া তিনি নিজেও চান না রিহান খালি মুখে এ বাড়ি থেকে ফিরে যায়, যেখানে ওনার পরিবার চলে এই পরিবারের সহায়তায়। তিনি বলল, এটা হয় না আব্বা, কিছু একটা আমি সখীর মায়ের দিয়া কইরা আনি। বড় সাহেব জানবার পারলে ও আমার লগে ঝামেলা করব, আমি কিছু ব্যবস্থা করি। রিহান বুঝতে পারে দাদাজানের কথাটা যে এমনিতেই বলেছে মজিবুর। তারপরও মজিবুরকে সতর্ক করে বলে, দাদাজান জানবে না, আপনি বলার প্রয়োজন নেই, আমি এখানে এসেছি। কথা বাড়ায় না রিহান আর। মীরার হাত ধরে বাড়ির ভেতর হাঁটা ধরে।
বাড়িটার এক পাশে রয়েছে সুন্দর একটা পুকুর, আরেক পাশে রয়েছে বাগান আর গাড়ি রাখার জন্য জায়গা। ফুলের বাগানটা দেখলে মীরার লোভ হয়। প্রথমবার এখানে এসছে, সবচেয়ে বেশি নজর কেড়েছে এই ফুলের বাগানটা। কত রকম ফুলের গাছ। বাগানটা দেখলে বোঝা যায় এটাকে রোজ পরিচর্যা করা হয়, সেই জন্য এটার সৌন্দর্য একটুও কমে না। যত্নে যে রত্ন মিলে এই বাগান সেটার প্রমাণ। যত্ন নিলে কিছু জিনিসের সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমন আবার অন্য জিনিসের ক্ষেত্রে সেটা ফিরিয়ে দেয়। রিহান মীরাকে নিয়ে একটা রুমে গেল। যথেষ্ট সুন্দর আর পরিপাটি গোছানো একটা রুম। মীরা এই রুমটায় আগে কখনো আসেনি। পুরো রুম জুড়ে ল্যাভেন্ডার কালার, পর্দা, বেডশিট, সোফার কভার, কার্পেট, দেয়াল, সব কিছু। মীরা হা করে তাকিয়ে রইল। পাশে রিহান গায়ের জ্যাকেট খুলে সোফায় রাখে। মীরা চারদিক দেখতে এতটা বিভোর যে আশেপাশে কি হচ্ছে বা কিছু সময় আগেও যে মনে ভয়টা ছিল সব ভুলে বসেছে মেয়েটা। হঠাৎ হাতে হেঁচকা টান পড়তে মীরা চমকে উঠল। রিহান বিছানায় শুয়ে ওর হাত টেনে ধরেছে। মীরা আচমকাই এমন হওয়াতে স্থান বুঝতে সক্ষম হয় না, তবে পর মুহূর্তে মস্তিষ্ক জানান দেয় রিহান ভাইয়ের ঘন কালো চুলের মাথাটা তার কোলে। বুকের অস্বাভাবিক ড্রিম ড্রিম শব্দে মীরারও মনে হলো হৃৎপিণ্ড বুঝি এক্ষুনি বেরিয়ে জমিনে ছিটকে পড়বে। রিহান ভাইয়ের উষ্ণ নিঃশ্বাস মীরারও কোমর স্পর্শ করতে মীরা ঠেলে ঠুলে পুরুষটাকে সরাতে চাইল, কিন্তু সে ব্যর্থ হল। মানুষটাকে একটুও নড়াতে সক্ষম হয় না সে। সব সময় তোতা পাখির ন্যায় মুখ চলতে থাকা মীরারও কথা এলো না কণ্ঠনালী দিয়ে। যৌবনে পা দেওয়ার পর এই প্রথম কোনো পুরুষের এতটা সন্নিকটে সে। মীরারও শরীর শিরশির করে, মৃদু কম্পন হয় শরীর জুড়ে। রিহান টের পায়, মাথা তোলে মীরারও কোলের উপরে থুতনি ঠেকায়। মীরা মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে। মাঝে সিথি কেটে দুই পাশে লম্বা চুলের বিনুনি গেঁথে রেখেছে মেয়েটা। গলায় একটা স্কার্ট, খাড়া চিকন নাক, ভ্রু জোড়া চিকন, চোখগুলো বড় বড়, চোখের পাপড়ি বেশ বড়, চিকন গোলাপি আভা অধর, ঠোঁটের উপরে বাঁদিকে একটা তিল। ব্যাস আর কি লাগে রিহান শেখের? এতেই তো ঘায়েল সে। রিহান স্বল্প আওয়াজে আদেশ করে, আমার দিকে তাকা তোতা পাখি। না, তাকাতে বলেছি। মীরা পিটপিট করে চোখ খুলে তাকায় পুরুষটার দিকে, আর অমনি ধক করে উঠল বুকের বা পাশটায়। রিহান মীরারও মুখটা দুই হাতে রাজলে নিয়ে নিচু করে কপালে চুমু খেল। মীরা ফের চোখ বন্ধ করে নেয়। রিহান ভাই এসব কেন করছে? তবে কি সে সব সময় রিহান ভাইকে নিয়ে যা ভাবে সব সত্যি? বিষয়টা ঘোলাটে। এর উত্তর তবেই সম্পূর্ণ পরিষ্কার হবে যেদিন রিহান ভাই নিজ মুখে এসবের উত্তর দিবে। মীরারও বন্ধ চোখের দিকে তাকিয়ে রিহান মৃদু স্বরে বলে উঠল, ভয় নেই, কিছু করব না, শুধু একটু ঘুমব। আজ 3 দিন ধরে ঘুমাই না আমি, এখন একটু ঘুমোতে চাই। আমরা বাড়ি কখন যাব রিহান ভাই? কিছু সময় আগে রিহানের ঘুম ভেঙেছে। উঠে হালকা ফ্রেশ হয়ে কিচেনে চলে এসছে। মীরা অবাক হয়েছে, তাকে পাত্তা দিল না পুরুষটা। তার মতো আস্ত একটা মানুষ যেন মানুষটা নজরে আসেনি। যার কোলে মাথা রেখে পুরো 4.5 ঘন্টা ঘুমালো তাকেই পাত্তা দিল না। মীরারও মন খারাপ হয়। একইভাবে বসে হেলান দিয়ে থেকে এখন কোমর ব্যথা করছে। যদিও সে অনেকটাই আরাম আয়েশ করে বসেছিল, তবুও একটানা অনেক সময় বসেছিল। মানুষটার যেন ঘুমে অসুবিধা না হয় খেয়াল রেখেছে। মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আর এখন তাকেই ইগনোর করা হচ্ছে। ফোঁস ফোঁস করে মীরা রিহানের পেছনে পেছনে এসে উপরোক্ত প্রশ্নখানা করে। রিহান কিছু সময় চুপ করে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আচমকাই বলে, বিকেলে কি খাবি তুই? চা, কফি, পাস্তা, নুডলস? পরপরই একসাথে প্রশ্ন করে। মীরা এত সময় রাগ রিহান নামক পুরুষটার শান্ত কণ্ঠে চুপসে গেল। হঠাৎ পুরুষটার এমন আচরণে চিন্তার কারণ, তাই মিনমিন করে বলল, আমি বাড়ি যাব রিহান ভাই। দাদি চিন্তা করছেন হয়তো। করবে না? করবে। বিশ্বাস হচ্ছে না? ওয়েট। রিহান পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল।
কলটা স্পিকার বাড়িয়ে মীরা সামনে ধরল। 2 বার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। ও প্রান্ত থেকে কাজল বলে উঠল, হ্যাঁ রিহান শাহনাজ বলে এসছে, আজ শাহনাজ মীরাকে নিয়ে ঘুরতে যাবে, সারাদিন ওর সাথে থাকবে। কাজলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মীরা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, আর যদি শাহনাজ আপা বাড়ি চলে যায়, দাদি যদি দেখে ফেলে? কাজল হয়তো কিছুটা অবাক হয়েছে মীরার কণ্ঠ শুনে, তবে পরক্ষণেই নিজেকে সামলে বলল, ও আচ্ছা মীরা বেগম, শাহনাজ আমার সাথে আছে, বাড়ি যাবে না। কাজল মীরাকে সব সময় মীরা বলে ডাকে। মীরা চিন্তিত হয়, সেক্ষেত্রে তাকে কেন বেগম বলে কাজল ভাই? তার তো এখনো বিয়ে হয়নি, তাই তো প্রতিবার প্রতিবাদী করে, আর এবারও প্রতিবারই মতো প্রতিবাদী স্বরে বলে, আমার বিয়ে হয়নি এখনো কাজল ভাই, বিয়ে করার ইচ্ছে আছে নাকি? কাজল জিজ্ঞেস করল। মীরা থমথম খেল। রিহানের দিকে কোন চোখে চাইল। মীরা কিছু বলার আগেই রিহান ফোনটা নিজের দিকে নিয়ে ফোন কানে ধরে বলল, 4টা বাজে মোড়ে উপস্থিত থাকবি। কাজলকে কিছু বলার সুযোগ না দিয়ে রিহান ফোন কেটে দিল। মীরা চুপ করে পাশে দাঁড়িয়ে ভাবতে লাগল, মানুষটা বড্ড চতুর, নিশ্চিত আগে থেকে সব ঠিক করে রেখেছে। রিহান নুডলস আর নিজের জন্য কফি করল। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে মীরাকে ডেকে বলল, আমার সাথে আয়। রিহানকে অনুসরণ করে মীরা ডাইনিংয়ে এলো। রিহান ফিরে গিয়ে পানির বোতল আনে। মীরা চেয়ারে বসে। একটা ঘড়ি আছে দেয়ালে। মীরা সেটায় তাকিয়ে চোখ বড় বড় করে নিল। দুপুর 2টার বেশি সময় বাজে। এত সময় ঘুমিয়েছে রিহান ভাই? এই জন্যই বুঝি ওর পেটটা জ্বলছে। সেই সকাল 8টা বাজে খেয়েছে, ক্ষুধা তো লাগবে। রিহান নুডলসের বাটি সামনে রাখতেই মীরা এক পলক রিহানের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে উঠল, আপনি খাবেন না রিহান ভাই? না। রিহান কফির মগে চুমুক দিয়ে সোজা সাপটা জবাব দেয়। মীরা নড়েচড়ে বসে। মনটা বড্ড খসখস করছে। একটা কথা জানতে ইচ্ছে করছে, কিন্তু কথাখানা জিজ্ঞেস করবে কি না ভেবে পাচ্ছে না। তবে যত ভাবনা তত বেশি চিন্তা। মীরার একদম এসব পছন্দ নয়। চঞ্চল প্রকৃতির মেয়ে মীরা। অত শত ভাবাভাবির কিছু নেই, যা হবে পরে দেখা যাবে। আর চোখে রিহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি বাড়ি কবে এসছেন? আজ 5 দিন ধরে রোজ আসি, শান্ত কণ্ঠে জানালো রিহান। মীরা চমকে উঠল। কি বলে রিহান ভাই? রোজ গ্রামে আসে, এত পথ জার্নি করে? তবে যে ওর সাথে একদিন দেখা করলো না গত পরশু, শুধু শাহনাজ আপাকে দিয়ে খবর পাঠালো। তবুও মীরা অভিমান করেছিল বিধায় আসেনি। এখনো অভিমান করে বলল, আমার সাথে দেখা করেননি, এই জন্য অভিমান? রিহান জিজ্ঞেস করল। মীরা মাথা নিচু করে ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ, এতে আমার কিছু যায় আসে না। রিহান ঠোঁট টিপে হাসে। মীরা মাথা নিচু নজরে আসে না। হাতের চামচ টুং করে শব্দ হয়। রিহান দেখে মেয়েটা রাগে চামচ টেবিলে রেখেছে। কাচের টেবিলে শব্দ হয়। হঠাৎ মাথা উঁচু করে রিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি পাষাণ পুরুষ, চিরতা আপনি, নিমপাতার চেয়ে তেতো। রিহান হঠাৎ মীরা এমন রূপ তোবদা খেল। কি থেকে কি হলো বুঝতে সময় লাগলো, তবে বুঝতে সক্ষম হয়ে রয়েশয় জানায়, জানি। মীরা কে আর পায় কে। ঠাস করে চেয়ার পেছনে ঠেলে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রিহান ওর হাত টেনে ধরল। মীরা ছাড়াতে চায়, কিন্তু পারে না। রিহানের দিকে ফিরে না, উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। রিহান পেছনে থেকে হাত ধরে রেখে ওর খুব নিকটে দাঁড়িয়ে মীরা অনুভব করতে পারছে নিজের ঘাড়ে রিহান ভাইয়ের উষ্ণ নিঃশ্বাস। মীরার চোখ বন্ধ হয়ে আসে। রিহান কি বুঝতে পারল সেটা? হয়তো ছেড়ে দিল মীরাকে। মীরা পেছনে না তাকিয়ে এক দৌড়ে যেই রুমে এত সময় ছিল সেখানে চলে গেল। রিহান পেছনে গেল না। টেবিলের উপর থেকে নুডলসের বাটি আর নিজের কফির মগ হাতে তবেই রুমে এলো।
মীরা তখন সব এই রুমের সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুম হতে বেরিয়ে এসছে। রিহানকে দেখে লজ্জায় অস্বস্তি চোখ মাথ নিচু করে। ছি, একটু আগে কি সব ভাবছিল মীরা। ভাবতেই মীরার গাল লাল হয়, কান গরম হয়ে আসে। রিহান ভাই যদি জানতে পারে মীরা তাকে নিয়ে রোমাঞ্চ করার ধান্দায় ঘুরছে কিংবা এসব কল্পনা করে, তাহলে মীরার গালে নিশ্চিত দুটো থাপ্পড় পড়বে। আমার বউ না তুই, এভাবে লজ্জা পাওয়ার কিছু নেই। তোর মতো পুচকে মেয়ের সাথে রোমাঞ্চ হবে না। হঠাৎ রিহান এমন কিছু বলবে মীরা ভাবেনি। অপ্রস্তুত হয়ে পড়ে মেয়েটা। রিহান মীরাকে ঠিকমতো ভাবতেও দিল না, তার আগেই বলে, খাবার খেয়ে রেডি হয়ে নে। রিহানের কথায় মীরার সর্বপ্রথম প্রশ্ন হলো, এখন তো 4টা বাজতে অনেক দেরি, তাহলে? বলে উঠল, এখন তো সবে মাত্র 3টা বাজে রিহান ভাই। তো তোর কি এখানে আরো থাকতে ইচ্ছে করছে নাকি? রিহান গায়ে জ্যাকেট জোড়াতে জোড়াতে উল্টো প্রশ্ন করে। মীরা থমথম খায়। দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। স্কার্ফ ঠিকঠাক করে ব্যাগ কাঁধে তুলে রিহানকে অনুসরণ করে। শাহনাজ, কাজল, ইফাদ অপেক্ষা করছিল রিহান মীরার জন্য। মীরা আসতেই শাহনাজ আর মীরা বাড়ির পথে হাঁটা ধরে। মীরা বার কয়েক পেছনে তাকায়। আসার সময় অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। রিহান মাঝপথে গাড়ি থামিয়ে মীরাকে হঠাৎ জড়িয়ে ধরেছিল অনেক সময়। মীরা সেই থেকে ঘুরে আছে। রিহান নিজে থেকে কিছু বলেনি, মীরাও না। মীরা দৃষ্টির আড়াল হতেই কাজল বলল, নানাজান বাবার সাথে কথা বলেছে, এবার এমপি নমিনেশন তোকে দেওয়ার বন্দোবস্ত করছে। রিহান চোয়াল শক্ত করে নেয়। আজ এসব নিয়ে কথা বলতে হবে রমজান শেখের সাথে। উনি নিজের ইচ্ছে এভাবে অন্যের উপর চাপাতে কি করে পারে রিহান ভেবে পায় না। রিহান গাড়িতে বসে, কাজল, ইফাদও উঠে বসে। রিহান গাড়ি স্টার্ট করে। আব্বা, গ্রামে আসো প্রতিদিন, বাড়ি আসো না। শরীরটার কি অবস্থা হয়েছে আল্লাহ। রিহান বাড়ি এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে। আর তখনই নজরে আসে মাকে। রেহনুমা বেগম ছেলেকে দেখে বিছানা ঠিকঠাক করা বাদ দিয়ে এগিয়ে আসতে আসতে করুণ স্বরে কথাগুলো বলে। রিহান চট করে টাওয়াল রাখে পাশের চেয়ারে। মায়ের মুখ 2 হাতে আগলে নিয়ে চুমু খায় কপালে। অতঃপর মুচকি হেসে বলে উঠল, আজ সারাদিন তোমার ছেলে বউয়ের সাথে ছিলাম আম্মু। মীরা? হ্যাঁ। কোকিয়া আপা? বাড়ি ছিল না। রেহনুমা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পরপরই কিছু মনে পড়তে বলে উঠল, আব্বা তোমার দাদাজান দেখা করতে বলেছে, খবর পাঠিয়েছে। রেগে আছেন মানুষটা। রমজান শেখ গম্ভীর রাগী স্বভাবের হলেও মনটা বেশ নরম। বয়স হয়েছে, তবে এখনো বেশ শক্তপোক্ত পুরুষটা। রিহান দাদার কক্ষে এসে দরজায় দাঁড়ালো। দাদি নিনা বেগম রুমে নেই। রিহান সবাইকে লিভিং রুমে দেখে এসছে। রাত 8টা বাজে, খাওয়ার সময় হয়ে আসছে, তাই লিভিং রুমে সবাই এখন আড্ডা দিচ্ছে। দাদাজান আসবো? রমজান শেখ ইজি চেয়ারে বসেছিল বই নিয়ে। রিহানকে দেখে বই রেখে চশমা খুলে বইসহ সেন্টার টেবিলের উপর রেখে চমৎকার হেসে বলে উঠল, আরে আমার দাদু ভাই যে, এসো এসো। রিহান ততক্ষণে রুমের ভেতরে চলে এসছে। একটা চেয়ার টেনে দাদুর এক পাশে বসলেন। জিজ্ঞেস করল, শরীর ভালো তোমার? সে তো ভালো, কিন্তু তোমার উদাসীনতার কারণ কি দাদু ভাই? রমজান শেখ প্রথমে হাসি হাসি মুখে জানালেও পরে চিন্তিত কণ্ঠে রিহানকে প্রশ্ন করে। রিহান চুপ থাকে। রমজান শেখ নাতির গম্ভীরতা দেখে আর বেশি ঘাটল না তেমন। এড়িয়ে গেল। বলল, তোমার মামার সাথে কথা হয়েছে, তোমায় প্রার্থী তালিকায় দিতে চাচ্ছে। আমি এসব করতে চাই না দাদাজান, ব্যবসা তো এখন আমিই দেখি। রিহান নিজের মতামত প্রকাশ করে। সে নিশ্চিত দাদাজান বিষয়টা বুঝতে পারবে, তার সিদ্ধান্ত কেউ সম্মান করবে। রমজান শেখ কিছু সময় চুপ করে থেকে ঘাড় নেড়ে বলে, তা তো দেখবে, কিন্তু নিজে কিছু মন দিয়ে বিজনেসটা করতে চাই।
তোমাদেরটা না হলে নিজেরটা। রিহান এবারও আগের ন্যায় কণ্ঠে জানায়। রমজান শেখ হয়তো নাতির মনোভাব বুঝতে সক্ষম হয়, তাই সম্পূর্ণ খোলামেলা করে নিতে বিষয়টা জানতে চাইল। এটাই তোমার ফাইনাল ডিসিশন? তোমার ইচ্ছে থাকলে বলো, আমি নির্বাচনে রমজান শেখ নাতিকে সম্পূর্ণ কথা শেষ করে না দিয়ে মুচকি হেসে বলে উঠল, কখনো না। তোমার ইচ্ছেকে আমি সর্বদা সাপোর্ট করে মর্যাদা দিয়ে এসছি, এবারও দেব। রিহান দাদার কথায় মৃদু হাসল। রাগী হলেও মন বেশ নরম। আরও কিছু টুকটাক কথা বলে খাবারের জন্য ডাক পড়ায় তারা ডাইনিংয়ে এলো। শেখ পরিবারে সদস্য সংখ্যা বর্তমানে 9 জন। ইফাদ, রিহান, রমজান শেখ ওনার স্ত্রী আর রিহানের বাবা মা, সাথে ইফাদের ছোট বোন ঈশিতা সহ বাবা মা। একান্নবর্তী পরিবার তাদের। আর শেখ বাড়ির বড় 2 মেয়েকে অনেক আগেই বিয়ে দেওয়া হয়েছে। ঈশি পড়াশোনার কি অবস্থা? দিনকাল কেমন চলছে? রিহান খাবার খেতে খেতে জিজ্ঞেস করল। ঈশিতা এবার 8ম শ্রেণীতে পড়ে। ইফাদ বোনের মাথায় গাঁটটা মেরে বোঝালো রিহানের প্রশ্নের উত্তর দিতে। মূলত এটা করার কারণ হচ্ছে ঈশিতা চঞ্চল প্রকৃতির মেয়ে, ভীষণ দুষ্ট। বাড়ির ছোট সদস্য হওয়ার দরুন কমবেশি সবার আদরে আদরে বাদর হয়েছে। বাড়িতে কাউকে যদি একটু ভয় পায় সেটা হচ্ছে বাবা ইব্রাহিম শেখ আর চাচাতো ভাই রিহান শেখ। ঈশিতা মিনমিন করে জানালো, ভালো ভাইয়া। এক্সাম না সামনে? এক্সাম শেষ হলে ঢাকা নিয়ে যাব। শিরশির আপুর সাথে থাকবে। রিহান যেন সুযোগ বুঝে নিজের মতামত পেশ করে দিল। সে জানে ঈশিতা গ্রামে থাকলে ডিঙ্গি পানা করেই বেড়াবে, কাউকে মানে না, তাই এটাকে এখন থেকে নাগাল ধরতে হবে। ঈশিতা অবশ্য খুশি হল। শিশির আপু খুব ভালো, এবার বাংলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে। একসাথে থাকতে পারবে ভেবেই আনন্দে আর কিছু বলল না। আর না বড়রা কেউ কিছু বলল। রিহান যে খারাপ হয় এমন কোনো সিদ্ধান্ত নিবে না, সে ভরসা সবার আছে। সবাই গল্প গুজব আড্ডায় খাবার শেষ করে রাতে ঘুমোতে চলে গেল। কাজল ভাই, আপনার নামটা মেয়ের নাম কে রেখেছে বলুন তো? মীরা এমন প্রশ্নে কাজল সহ সবাই থমথম খেল, ইফাদ ব্যতীত। সে হু হা করে হেসে উঠল। কাজল অসহায় চোখে রিহানের মুখের দিকে তাকালো। কাজলের মা কারিরা বেগম। নামটার অর্থ যেমন আনন্দিতা, ঠিক মানুষটাও তেমন হাসি খুশি আনন্দে থাকে সর্বক্ষণ। তার উপর আতিক চৌধুরী আরও শৌখিন মানুষ। স্ত্রীকে তিনি অনেক ভালোবাসা আর আদরে রেখেছে, হয়তো এখনো রাখে। কারিরা বেগমের বিয়ে হয়েছিল অল্প বয়সে। গ্রামের মেয়ে ছিলেন, তবে আতিক চৌধুরী স্ত্রীকে যথেষ্ট সময় দিয়েছে, লেখাপড়া করিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই তিনি কনসিভ করেছিলেন। তখন প্রথম সন্তান, অনুভূতি আনন্দ সব একটু বেশি। শখ করে তখন 8 মাস চলাকালীন তিনি নাম ঠিক করেছিলেন। ওনার ধারণা মতে মেয়ে হওয়ার কথা, তবে হলো ছেলে। পরে এই নামই রাখা হলো। বিশেষ করে আতিক চৌধুরী স্ত্রী ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এই নাম রেখেছে। যদিও কাজল শুনেছে তার মা নাম পরে বদলাতে চেয়েছিলেন, তবে পরবর্তীতে সেটা আর করেনি। বড় হওয়ার পর কাজল অবশ্য প্রথম নামটা নিয়ে ট্রলের শিকার হলেও আস্তে আস্তে সেটা একদম শূন্যের কোঠায় এসে পড়েছে। কিন্তু কাজলের এই নাম নিয়ে কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি। আজ বহুদিন পর এমন প্রশ্নের সম্মুখীন হলো কাজল। কাজল মৃদু হেসে মীরাকে কিছু বলার জন্য উদ্যত হতেই রিহান তার আগেই গম্ভীর স্বরে মীরার প্রশ্নের উত্তরে বলে, সেটা না হয় সময় মতো মামুনিকে জিজ্ঞেস করে নিস। মীরা মুখ ভেঙচি কাটে। জীবনেও পুরুষটা একটু ভালো করে কথা বলল না মীরার সাথে। মীরা দুঃখে দুঃখিত হতে আরও একটা খবর কাজল মীরাকে দিল, রিহান ঢাকা চলে যাবে আজ। আমিও থাকবো না, খুব তাড়াতাড়ি আসাও হবে না। পরীক্ষা না সামনে, মন দিয়ে পড়বে মীরা বেগম। মীরারও মনটা খারাপ হয় নিমিষেই। রিহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখল রিহান উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মীরা এটা দেখে আরো খারাপ লাগে। মানুষটা আবার চলে যাবে।
কবে আসবে আবার? মীরারও জানতে ইচ্ছে করে, কিন্তু জিজ্ঞেস করল না। মাথা নিচু করে বলল, দেরি হচ্ছে কাজল ভাই, বাড়ি যাই, আম্মা চিন্তা করবে। কাঠফাটা রোদের মাঝে মীরা রাস্তায় উঠে হাঁটা ধরে। এত সময় তারা মোড়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। রিহান দীর্ঘ শ্বাস ছেড়ে গাড়িতে বসে। ভালোবাসা অদ্ভুত। এটা কিভাবে কখন হয়ে যাবে যে ভালোবাসবে সে নিজেও বুঝতে পারবে না। ঠিক যেমন রিহান বুঝতে পারেনি 1 বছর আগেও না। যখন গ্রামে ছিল তখন তো একদমই নয়। ঢাকা যাওয়ার পরেই না অনুভূতি বুঝতে সক্ষম হলো। কিন্তু এটা না বুঝলেই বুঝি ভালো হতো। বোঝার পরই না বুঝতে পারলো এটার পরিণয় দেওয়া যে খুব সহজ একটা হবে না। শাহনাজের মা মাগরিবের নামাজের পর মীরাদের বাড়ি এলো। মীরা তখন দাদির সাথে দাদির রুমে। কোকিয়া নামাজ পড়ে জায়ের সাথে বাহিরে এসে বসল। আবছা অন্ধকার। শাহনাজের মা রয়েশয় কিছু সময় আলাপ করে কোকিয়ার হাবভাব বোঝার চেষ্টা করে। কোকিয়া যে বেশ ফুরফুরে মেজাজে আছে বুঝতে পেরে বলল, আমার এক চাচাতো বোনের ছেলে আছে, বিদেশ থাকে, মেয়ে খুঁজে বিয়ের জন্য আমাদের শাহনাজের জন্য বলেছিল, কিন্তু শাহনাজের আব্বা রাজি না। সে কি কথা, ভালো ছেলে পাওয়া গেল রাজি হচ্ছে না কেন? মেয়ের বিয়ে দিতে হবে না? কোকিয়া বেগম চিন্তিত কণ্ঠে বলে। শাহনাজের মা খুব বেশি কঠিন নয়, খুব সহজ সরল মনের মানুষ। স্বামী বিদেশ, মেয়েকে নিয়ে গ্রামে, তাকে কেউ একটা খারাপ বলতে পারবে না। সবার সাথে কম বেশি মিশে। কোকিয়া জানে শাহনাজের মা হয়তো অন্য চিন্তা থেকে তার সাথে এসব বলছে। যদিও সংসারের খুঁটিনাটি সব বিষয় তিনি কোকিয়ার সাথে শেয়ার করে। শাহনাজের মা বলল, জাগগে তিনি রাজি না হলে আমি আর কি করব তা বলছিলাম। আমাদের মীরা তো দেখতে দেখতে বড় হয়ে গেল। বিয়ে টিয়ে ধরবা? তাহলে আমি আমার আপার সাথে কথা বলবো। মীরা এদিকে আসছিল। কারেন্ট নেই, ঘরে চার্জার লাইট জ্বলছে, মানুষ দেখা যাচ্ছে না। মীরা শাহনাজের মায়ের কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেল। মায়ের উত্তর কি হবে ভেবেই মীরারও গলা শুকিয়ে আসে। তড়িৎ রিহান ভাইয়ের কথা মনে পড়ল। দূরদূর বুক নিয়ে মায়ের উত্তর শোনার জন্য নিঃশ্বাস বন্ধ করে দরজার পাশে গাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীরার সামনে পরীক্ষা। কোকিয়া অকপট জানায়, কোনো ভাবনা চিন্তা নেই। মীরা নিশ্চিত হয় না, যদি রাজি হয়ে যায় তার মা? এমন নয় সে সুন্দরী নয়, তাকে পাত্র কিংবা মানুষজন দেখলে পছন্দ হবে না। সে সুন্দরী, যথেষ্ট সুন্দরী। লম্বা চেহারা, বডি ফিটনেস সব ভালো, যে কারোর নজরে পড়ার মতো সুন্দরী। তার মা রাজি হয়ে গেল? মীরার চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে, হাত কোচলাচ্ছে। শাহনাজের মা ফের বলে উঠল, এক্ষুনি দিতে হবে নাকি? ছেলে দেশে আসতে আরো মাস 3-1 লাগবে। তুমি শুধু বলো, আগে আগে সব ঠিক করে রাখব। তোর মা রাজি হয়েছে? মীরা হাঁটতে হাঁটতে জবাব দেয়, না। কি বলল? শাহনাজ ফের কৌতূহল নিয়ে জানতে চাইল। মীরা দাঁড়িয়ে গেল এ পর্যায়ে। আশপাশে তাকিয়ে মানুষ আছে কি না পর্যবেক্ষণ করে নিল। এখানে তেমন মানুষ নেই। গ্রামে এদিকে তেমন বাড়ি নেই। পিচঢালা রাস্তার এক পাশ দিয়ে ছোটখাটো একটা খাল বয়ে গিয়েছে, আরেক পাশ দিয়ে ধান ক্ষেত। ধান খেতে দূরে অবশ্য 1-2 জন মানুষজন দেখা যাচ্ছে, তবে তাদের এদিকে খেয়াল নেই। মীরা গায়ের ওড়নাটা নিজের মায়ের মতো করে বড় একখানা ঘোমটা টানল। ঠোঁটের কোণে হাসি হাসি ভাব নিয়ে কোকিয়া বেগমকে অনুকরণ করে বলে উঠল, না ভাবি, আমার মীরাকে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা এখন নেই। আমার মেয়ে লেখাপড়া করবে, এটা বলেছে। শেষের কথাটা বলতে গিয়ে ঠিক কোকিয়া বেগমের মতো মুখটা গম্ভীর করে নিল। শাহনাজ উত্তরের চেয়ে মীরার কথা বলার স্টাইল দেখে ফিক করে হেসে দিল। মীরা ঠোঁট এলিয়ে নিজেও হাসে। শাহনাজ হাসি হঠাৎ থামিয়ে মীরার গাল টেনে দিয়ে বলল, বেঁচে গেলি। মায়ের ওই বোনের ছেলে বাবার সাথে কাজ করে। বাবার থেকে একটু উপরের লেভেলের।
ব্যবহার ভালো না, তাছাড়া বিদেশ যাওয়ার পর খারাপ হয়ে গিয়েছে। যাকগে সে সব জেনে আমার কাজ নেই। মীরা হঠাৎ কিছু মনে পড়ে মন খারাপ হয়। শাহনাজ মীরারও মুখ দেখে কিছু আন্দাজ করতে পারল হয়তো। বলল, টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেল, তার রেজাল্ট কবে আসবে? পরশু দিয়ে দিয়েছে আপা। রেজাল্ট ভালো আসেনি? মীরারও মুখ উত্তর দিতে হলো না। শাহনাজ মীরারও মুখ দেখে বুঝে নিল। এক হাত হালকা করে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস, মন দিয়ে পড়, ফাইনালে ভালো হবে ইনশাআল্লাহ। কি করে? মনটা কিছুতেই পোড়ায় দিতে পারছি না। আজ ৪৫ দিন হয়ে গেল রিহান ভাই গ্রামে আসে না, কোনো খবর নেই মানুষটার। ঠিক আছে কি না কে জানে। শাহনাজ প্রায় অনেক দিন পর বাড়ি এসছে। মামা বাড়ি ছিল এতদিন, মাঝে অবশ্য গ্রামে এসেছিল, তবে মীরাদের বাড়ি যাওয়ার সুযোগ পায়নি। গতকাল বাড়ি ফিরেছে, আর আজ সকাল থেকে দুজন একে অপরের সাথে এতদিন জমা সব কথা উগরে দিচ্ছে। দুপুরে খাবার শাহনাজ মীরা রসাতে খেয়েছে, প্রায় সময় এমন হয়। এরপর পরন্ত বিকেল দুজন হাঁটতে বেরিয়েছে, এখনো গোধূলি শুরু হয়নি। শাহনাজ মীরারও মন ভালো করার জন্য উপায় খুঁজে পেয়েও গেল, তবে বুঝতেই পারে না ভালো করতে গিয়ে দ্বিগুণ খারাপ করে দিবে। বলল, বাণিজ্য মেলা বসেছে কলেজের পাশে বড় মাঠটায়, কাল আসার সময় দেখলাম অনেক কিছু আছে, যাবি? আজ ১ সপ্তাহ হয় মেলা বসেছে। কোকিয়া একদিন ও মেয়েকে নিয়ে যায়নি। মীরারও ইচ্ছে থাকলে মাকে বলার সাহস পায় না। দাদির শরীরটা ইদানিং ভালো যায় না, ডক্টরের কাছে নিয়ে যাবে, সেই জন্য টাকা জমাচ্ছে কোকিয়া। মীরা চায় না এখন আবার কোনো ফাউল খরচ হয়, আর মায়ের উপর চাপ পড়ে। মন খারাপ হতে গিয়েও মায়ের কষ্টের কথা মনে পড়ে মন খারাপ হয় না। মন শক্ত করে, লেখাপড়া করে মায়ের পাশে দাঁড়াতে হবে। মায়ের এত পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে ভালো একটা চাকরি নিতে হবে। সায়েন্স থেকে পড়লেও ডক্টর কিংবা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তেও তো অনেক টাকার প্রয়োজন। তাই সব দিক বিবেচনা করে যে করেই হোক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। মীরাকে চুপ করে থাকতে দেখে শাহনাজ হয়তো কিছুটা বুঝতে পারে মীরারও এমন নীরবতার কারণ। তাই এ বিষয়ে আর কোনো কথা বলে না, কথা ঘুরিয়ে বলল, মীরা চল, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মীরাও ঘাড় নেড়ে উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটে। সরু রাস্তা, রাস্তার দুই পাশে গাছ, অদ্ভুত সৌন্দর্য ধরা দিয়েছে ধরণীতে। পরিবেশ মন মুগ্ধকর। শাহনাজ কথা বলছে, মীরাও সাথে তাল মেলাচ্ছে, হাসছে। এদিকে দূর থেকে ধেয়ে আসা চিরপরিচিত জিপগাড়িটা কারোর নজরে এলো না। হঠাৎ যখন গাড়ির শব্দে দুজন সামনে তাকালো তখন গাড়িটা ঠিক ওদের সামনে এসে দাঁড়ালো। মীরা ভয়ে চোখ বন্ধ করে শাহনাজের হাত খামচে ধরে। শাহনাজ প্রথমে ভয় পেলেও গাড়িটা দেখে ভয় কেটে যায়। মীরারও হাত ধরে বলে উঠল, মীরা সামনে দেখ। মীরা ততক্ষণে চোখ খুলে পিটপিট করে তাকিয়ে সামনে গাড়িটা দেখে বিস্ময়। অস্ফুটে স্বরে বলে উঠল, রিহান ভাই। কাজল গাড়ি থেকে লাফিয়ে নামে। গায়ে জড়ানো শার্টের ৩টা বোতাম খোলা থাকায় শার্টের এক পা সরে। সুন্দর বুকখানায় কালো লোমশ উকিঝুঁকি মারে। সিল্কি চুল এলোমেলো হয়, কপাল পেরিয়ে ভ্রু স্পর্শ করে। চিকন ভ্রু জোড়ার নিচে চোখগুলো যেন আনন্দ ভরে আছে। চাপদারির ফাঁকে ঠোঁটেগুলো হাসির রেখা ঝুলছে। সেগুলো নেড়ে কাজল মীরার সাথে কথা বলতেই শাহনাজ মাথা নিচু করে চোখ বন্ধ করে নেয়। কেমন আছো মীরা বেগম? মীরা গাড়ির দিকে তাকিয়েছিল, রিহান ভাইকে দেখার চেষ্টা করছিল। তার মধ্যে হঠাৎ কাজলের প্রশ্নে চমকে উঠে অপ্রস্তুত হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে এখন। মীরারও ভ্রু কুঁচকে আসে। কাজল শাহনাজের দিকে তাকিয়েছিল।
মীরা দৃষ্টি অনুসরণ করতেই শাহনাজের লজ্জা মাখা মুখ দেখে ভ্যাবাচ্যাকা খায়। ফের ঘাড় ঘুরিয়ে কাজলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই থমকে গেল। ডাগর ডাগর আঁখি জোড়া দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রিহান ভাইয়ের দিকে। দৃষ্টি আটকে যায় মীরার এই পুরুষটাকে দেখলে। কথা ভুলে যায়, বুক ধুকপুক করে। কত সুন্দর মানুষটা, কতটা নজরকাড়া তার চলাফেরা। মীরার এই পুরুষটাকে দেখার বিতৃষ্ণা কোনো দিন আসবে না। বিড়বিড় করে বলেও ফেলে, আপনাকে দেখার বিতৃষ্ণা আমার কোনো দিন জন্মাবে না। রিহান এসে ঠিক কাজলের পাশে মীরার বরাবর দাঁড়ালো। গায়ে সাদা শার্ট, চোখে কালো রঙের একটা সানগ্লাস, যেটা আপাতত রিহান চোখ থেকে খুলে শার্টের বুক বরাবর বোতামে আটকে রাখল। মীরা দৃষ্টি সরিয়ে গাড়ির দিকে একবার উকি দিয়ে দেখে নিল। গাড়ির সিটে কুচকুচে কালো একটা ব্লেজার। মীরার মস্তিষ্ক তখন প্রশ্ন এলো, রিহান ভাই কি তাদের বিশাল বড় অফিসে যায়? আজ পায়ে কালো কুচকুকে শু, সব সময় লোফার পায়ে থাকে। শার্ট বা গেঞ্জি যেটাই পরে সেটার উপর থাকে জ্যাকেট। কিন্তু আজ সব পরিবর্তন। তবে কি ঈশিতা যা বলেছে সব সত্যি? রিহান ভাই এখন অফিস করে? কত প্রশ্ন, কিন্তু উত্তর জানা হয়েও যেন অজানা। ডিঙ্গি মেয়েদের মতো এমন টিটি করে পুরো গ্রাম ঘুরে বেড়ানোর কথা তোর মা জানে? রিহানের গম্ভীর কণ্ঠে মীরা থমথম খেল। সত্যি কোকিয়া বেগম জানে না ওরা এখানে এসছে? বলেছে বিকেলটা শাহনাজ আপাদের বাড়িতে থাকবে। তবে সেটা কথা নয়। কথা হচ্ছে রিহান ভাই ওকে ডিঙ্গি মেয়ে কেন বলল? সে কি সারাক্ষণ টিটি করে পুরো গ্রাম ঘুরে বেড়ায়? মোটেও না। তবে কেন রিহান ভাই এমন একটা অপবাদ দিল তাকে? মীরা প্রতিবাদ করে, বলল, আমি মোটেও পুরো গ্রাম ঘুরে বেড়াই না। আজ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি। রিহান বিরক্তিকর চাহনিতে দেখে মীরাকে। কাজলের দিকে তাকিয়ে বলে, গাড়িতে বসো। সামনে? কাজল প্রশ্ন করে। রিহান শাহনাজের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, দুজনেই। কাজল শাহনাজকে ইশারায় গাড়িতে বসতে বলে। শাহনাজ আর চোখে মীরার দিকে তাকালো। সংকোচ নিয়ে প্রশ্ন করে, কোথা যাব আমরা? বেশি দূরে না, আশেপাশে কোথাও। সন্ধ্যা নামার আগে বাড়ি পৌঁছে দেব। কাজল আশ্বস্ত করে। শাহনাজ পেছনে বসে, কাজল সামনে বসল। রিহান ড্রাইভিং সিটে বসে। মীরা দাঁড়িয়ে থাকে। রিহান এটা দেখে গম্ভীর কণ্ঠে বলল, এখনই কি তোকে বসার জন্য নিমন্ত্রণ পত্র দিতে হবে? নাকি কোলে তুলে গাড়িতে বসাতে হবে? ঔষধ রোগের সময় খেলে অমৃত, রোগ সেরে গেলে সেটা খেলে তা হয় শরীরে এর জন্য বিষ। জীবনে একটা সময় চাইলেও অনেক কিছু করা সম্ভব নয়। আমাদের কাছেই থাকে জিনিসগুলো, কিন্তু সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ হওয়া ভালো তখন। মীরা কি কিছু বুঝতে পারল রিহান ভাইয়ের গভীর কথার মানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। মীরা চুপ করে আছে। রিহান দীর্ঘশ্বাস ছাড়ে। সে তো ভেবেছে সে দূরে থাকলে হয়তো মীরারও ভালো হবে, কিন্তু না। এই কদিনে যা বোঝা গিয়েছে সেটা হচ্ছে লুকিয়ে কিংবা দূরে থেকে নয়, সরাসরি মীরাকে বুঝিয়ে বললেই মীরা বুঝবে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে মীরা। বাবা ছাড়া দুনিয়া বড্ড কঠিন। তার উপর একটা ভাই পর্যন্ত নেই। কোকেয়ার এত পরিশ্রম সবই মীরার অজন্য। মীরা নিজেও জানে সেটা, কিন্তু মেয়েটা নিজের অনুভূতির কাছে গিয়ে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। রিহান টেস্টের রেজাল্ট দেখেছে, আর আজ অফিস শেষ, সেই জন্যই গ্রামে ছুটে আসা। রিহান তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, মীরা, লিসেন মীরা, লুক অ্যাট মি। আমাকে দেখে। কথা দিচ্ছি আমি শুধু তোমার থাকব, কিন্তু সেটা যদি তুমি চাও সত্যি হয় তবে তোমাকে আমার কথা মানতে হবে। রিহানের হঠাৎ এমন কথায় মীরার চোখ কপালে উঠে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে রিহান নামক সুদর্শন পুরুষটার মুখের দিকে, যে আপাতত এলোমেলো, বিধ্বস্ত, ক্লান্ত, কিন্তু এতেও পুরুষটাকে মারাত্মক সুন্দর লাগছে। রিহান আবার বলল,
লিসেন মীরা, ফুপিমণি অনেক কষ্ট করছে, তুমি দেখছো তো তোমার জন্য সব। মীরা যেন ঘুরে আছে। এত বড় ঝটকা মস্তিষ্ক নিতে পারলেও মন যেন মানতে পারছে না কিংবা বিশ্বাস করতে চাইছে না। রিহান এবার আরো একটু এগিয়ে বসল, ঘনিষ্ঠ করল মেয়েটাকে নিজের সাথে। মীরা চমকে উঠল, আশেপাশে তাকালো, না অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। রিহান গাড়ির ভেতর জ্বলতে থাকা লাইটও অফ করে। এবার পুরোপুরি অন্ধকারে ছেয়ে গেল। আবছা দেখা যাচ্ছে সামনের পুরুষটাকে। মীরারও বুক ধুকপুক করে, বলে, আমি এখন থেকে ভালো করে পড়ব রিহান ভাই। কিন্তু মেয়েটা থামে। রিহান ভ্রু কুঁচকে নেয়, অস্থির সে। কিছুতেই চায় না তার অবহেলায়, তাকে ভালোবাসার অপরাধে মেয়েটার কোনো ক্ষতি হয়। কণ্ঠে অস্থিরতা এনে জিজ্ঞেস করল, কিন্তু কি? বলো। মীরার রিহান ভাইয়ের কথা যেন সব স্বপ্ন মনে হচ্ছে। তুমি করে বলছে মানুষটা তাকে। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। জানতে চাইল, আপনি সত্যি বলছেন? রিহান হতভম্ব। কি বলে মেয়েটা? তাকে বিশ্বাস করছে না, নাকি নিজের কাছে নিজেই শিওর হতে চাইছে? রিহান দুই অধর বিন্দুর ন্যায় গুলো করে নিঃশ্বাস ছাড়ে। তার আচমকাই মনে হলো গরম প্রচুর। শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কেমন অস্থির অস্থির লাগছে। মুখের সামনে এক জোড়া ডাগর ডাগর আঁখি আর চিকন সরু নাকটার নিচের অধর জোড়া চোখের সামনে খুব নিকটে আছে। এটা দেখে মনে পড়ল গরম লাগার উৎস যে সে সাথে নিয়ে বসে আছে। গরম লাগার ই কথা, এটা অস্বাভাবিক কিছু নয়। রিহান মীরাকে আলগোছে ছেড়ে দিল। মীরা নড়েচড়ে নিজে নির্দিষ্ট স্থানে বসল। রিহান স্টিয়ারিং এ দুই হাত রাখে। সামনে আবছা আলোয় দূরে থাকা শাহনাজ কাজলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রমাণ চাই? মীরা হ্যাঁ না কিছু বলল না, শুধু রিহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল ভাবলেশহীনভাবে। রিহান নিজের শার্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে। অন্ধকারে মীরা সেটা দেখল। হয়তো খয়েরি রঙের হবে, তবে পর্যাপ্ত আলো না থাকায় সেটা কালো হয়ে চোখে ধরা দিল। রিহান বক্সটা খুলে মীরার সামনে ধরল। চিকচিক করে কিছু জলজল করছে। রিহান সেটা হাতে নিতে লম্বা হয়ে মীরার সামনে ঝুলে পড়ে। মীরা অবাক হলো, দেখে মনে হচ্ছে বেশ দামি একটা অলংকার। মীরা বুঝতে পারছে না রিহান ভাই এটা কেন বের করেছে এখন। রিহান বক্স রেখে মীরাকে টেনে সামান্য ঘুরিয়ে বসাল। ওড়না সরিয়ে গলায় চেইনটা পরিয়ে দিল। মীরা পাথর ন্যায় শক্ত হয়ে খিঁচে চোখ বন্ধ করে বসে রইল। মিনিট সময় ব্যবধানে কি হলো বিষয়টা বুঝতে পেরে অনুভব করল রিহান ভাই তার মাথায় ফের ওড়না তুলে দিচ্ছে। মীরা ঘাড় ফিরিয়ে রিহানের দিকে তাকানোর আগেই রিহান বাধা দিল, বলল, উহু, তাকাস না। এটা আমার কথা রাখার প্রথম চিহ্ন। দ্বিতীয় চিহ্ন সেটা 2 বছর পর। 2 বছর পর পর আমাদের কোম্পানিতে আজকের তারিখে তারিখে একটা সার্কুলার দেওয়া হবে, আর সেটার মধ্যে পেয়ে যাবি। তাই বলে এটা ভাবিস না কোম্পানি আমার বলে চাকরিটা তোকে এমন দেওয়া হবে। এমনটা ভাবলে বোকামি বই আর কিছু না। নিজের যোগ্যতায় তোকে চাকরিটা পেতে হবে। আর তৃতীয় চিহ্ন, তার ঠিক 1 মাস আমি তোকে আমার করে নেব। আর যদি ভাবিস বিয়ে পর লেখাপড়া করবি না, শুধু চাকরি করবে, সেটা হবে না। লেখাপড়া করতে হবে, আরও উচ্চ পদে চাকরি নিতে হবে। তার জন্য তোর যতটা সাহায্যের প্রয়োজন সেটা স্বামী হিসাবে রিহান শেখ তোর পাশে থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে করবে। মীরা চুপ করে বসে আছে। কেন জানি এত কিছুর পরেও মন ভালো হচ্ছে না। কেন মনটা কু ডাকছে? কেন মনে হচ্ছে রিহান ভাইয়ের দেখা সে খুব সহজে পাবে না। আপনি আর গ্রামে আসবেন না রিহাব ভাই? রিহান এ পর্যায়ে এসে চুপ করে গেল। কোন জবাব দিল না। কাজল তখন এসে মীরার সাইড দিয়ে দাঁড়িয়ে বলল, আসবে। তুমি বাড়ি যাও মীরা বেগম, শাহনাজ অপেক্ষা করছে। মীরা কাজলের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে এক পলক রিহানকে দেখে ধীরগতিতে চলে গেল। রিহান চোখ বন্ধ করে বসে থাকে। কাজল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, মীরাকে বলিসনি তুই 2 বছরে? চাই না ও জানুক। রিহান চোখ বন্ধ রেখে শান্ত কণ্ঠে বলে,
কাজল অবিশ্বাস্য চোখে তাকালো, অবাক হয়। এসব কোন ধরনের পাগলামি করছে রিহান বুঝতে পারছে। এত বড় একটা খবর, আর মেয়েটাকে জানতেও দিবে না, পড়ে জানতে পারলে কতটা কষ্ট পাবে মেয়েটা, কোনো ধারণা আছে এই ছেলের? কাজল অবাক কণ্ঠে বলল, কিন্তু রিহান তুই বুঝতে পারছিস না, পরে মেয়েটা এত বড় নিউজ নিতে পারবে না। রিহান চোখ মেলে তাকালো, কাজলকে গাড়িতে বসতে ইশারা করে। কাজল উঠে বসে। কাজল জানে এখন রিহান সিগারেট টানবে, তাই আগে আগে লাইটার এগিয়ে দেয়। রিহান সিগারেট বের করে সেটায় আগুন লাগালো, ঠোঁটের ভাঁজে চেপে ধরে 2-3 বার টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে। কাজল তাকিয়ে আছে রিহান কি বলবে সেই অপেক্ষায়। রিহান সিগারেট অর্ধেক টানল, কাজল বসে থাকে চুপ করে। রিহান সিগারেট ফেলে গাড়ি স্টার্ট করে। গন্তব্য তার শেখ বাড়ি। এখান থেকে যেতে 7-8 মিনিট লাগবে। গাড়ি চলে সাই সাই করে। জিপ গাড়ি হওয়ার দরুনে বাতাস একটু বেশি লাগে। গাড়িতে জ্বলতে থাকা ছোট বাতিটা কিছুটা হলদে রঙের। সেই হলদে আলোয় 2 প্রাপ্ত বয়স্ক যুবকদের কি চমৎকার দেখাচ্ছে সেটা হয়তো তারা নিজেরাও জানে না। সাদা শার্ট গায়ে পুরুষটাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কাজলের মনে হলো সে যদি মেয়ে হতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যে ব্যক্তিত্বের প্রেমে পড়ত। যদিও কথাটা বড্ড হাস্যকর, তবে সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না। সত্যি এটাই রিহান শেখ, নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। এখন পাশে যদি কাজলের বদলে একটা সুন্দরী নারী থাকতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যে এর কাছে নারী নিজেই নিজের সুন্দর রূপকে তুচ্ছ মনে করত। কাজলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান কি বুঝল কে জানে। হাসল সে, তবে মুহূর্তে নিজেকে সামলে নেয়। রয়েশয় বলে, এখন জানালে পাগলামি করত, পরে জানলে তেমন কিছু হবে না।